আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সংযুক্তা সিংহ। বিশেষ খবর 2024-25 অর্থবর্ষের সাধারণ বাজেটে উৎপাদনশীলতা, চাকরি, সামাজিক ন্যায়, পরিকাঠামো সহ 9টি ক্ষেত্রকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। কর্মসংস্থান ও দক্ষতা বৃদ্ধির 5টি প্রকল্পের কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। নতুন কর ব্যবস্থায় স্ট্যান্ডার্ড ডিডাকশন বেড়ে হচ্ছে 75,000 টাকা। 3 লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে কোনো কর দিতে হবে না। প্রধানমন্ত্রী বলেছেন, এই বাজেট সমাজের প্রতিটি স্তরে ক্ষমতায়নে সহায়ক হবে। অন্যদিকে বিরোধীরা একে কুর্সি বাঁচানোর বাজেট আখ্যা দিয়েছেন। বাজেটকে স্বাগত জানিয়েছে শিল্প ও বণিক মহল। সাম্প্রতিক বিধানসভা উপনির্বাচনে জয়ী 4 প্রার্থী আজ বিধায়ক হিসেবে শপথ নিয়েছেন। অধ্যক্ষের শপথ বাক্য পাঠ করানোকে সমর্থন জানিয়ে মুখ্যমন্ত্রী রাজ্যপালের ভূমিকার কড়া সমালোচনা করেছেন। এবছর পুজো কমিটিগুলিকে অনুদান বাবদ 85,000 টাকা করে দেবে রাজ্য সরকার। আগামী বছর এই পরিমাণ বেড়ে হবে 1 লক্ষ। আসছি বিস্তারিত খবরে। 2024-25 অর্থবর্ষের সাধারণ বাজেটে উৎপাদনশীলতা, চাকরি, সামাজিক ন্যায়, নগর উন্নয়ন, জ্বালানি নিরাপত্তা, পরিকাঠামো ও সংস্কার এই 9টি ক্ষেত্রকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। আজ লোকসভায় এই বাজেট পেশ করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই নিয়ে টানা 7 বার বাজেট পেশ করে ইতিহাস গড়লেন তিনি। এনডিএ সরকারের 3য় দফায় এটি ছিল তাঁর প্রথম বাজেট। কর্মসংস্থানের জন্য আগামী 5 বছরে 2 লক্ষ কোটি টাকা বরাদ্দের কথা ঘোষণা করেন অর্থমন্ত্রী। The Prime Minister's package of 5 schemes and initiatives to facilitate employment, skilling and other opportunities for 4.1 crore youth over a 5-year period with a central outlay of 2 lakh crore rupees. This year, I've made a provision of 1.48 lakh crore rupees for education, employment and skilling. কর্মসংস্থান ও দক্ষতা বৃদ্ধির 5টি প্রকল্পের কথা জানিয়ে শ্রীমতী সীতারামন বলেন, সংগঠিত ক্ষেত্রে আরও বেশি কর্মসংস্থান তৈরি হবে। শিক্ষা, কর্মসংস্থান ও দক্ষতা বৃদ্ধি খাতে বাজেটে বরাদ্দ হয়েছে 1,48,000 কোটি টাকা। Scheme A. This scheme will provide 1 month wage to all persons newly entering the workforce in all formal sectors. The scheme is expected to benefit 210 lakh youths. Scheme B. Job creation in manufacturing. This scheme will incentivize additional employment in the manufacturing sector linked to the employment of first-time employees. An incentive will be provided at specified scale directly both to the employee and the employer with respect to the EPFO contribution in the first 4 years of employment. The scheme is expected to benefit 30 lakh youth entering employment and their employers. Scheme C. This employer-focused scheme will cover additional employment in all sectors. The scheme is expected to incentivize additional employment of 50 lakh persons. মধ্যবিত্ত শ্রেণীকে কিছুটা স্বস্তি দিয়ে অর্থমন্ত্রী নতুন কর ব্যবস্থায় স্ট্যান্ডার্ড ডিডাকশন 50,000 থেকে বাড়িয়ে 75,000 টাকা করার কথা ঘোষণা করেছেন। 3 লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে কোনো কর দিতে হবে না। 3 থেকে 7 লক্ষ টাকা পর্যন্ত আয়ে করের হার হবে 5%, 7 থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত 10%, 10 থেকে 12 লাখ পর্যন্ত 15 এবং 15 লাখের ওপর 30% হারে কর দিতে হবে। নতুন ব্যবস্থায় বেতনভোগীদের কর কমবে 17,500 টাকা। স্টার্টআপের ক্ষেত্রে বিনিয়োগ বাড়াতে এঞ্জেল ট্যাক্স তুলে দেওয়া হয়েছে। ক্যাপিটাল গেইনস ট্যাক্স স্বল্পমেয়াদী ক্ষেত্রে 15% থেকে বাড়িয়ে করা হয়েছে 20%। দীর্ঘমেয়াদী ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে 12.5% হারে। নিম্ন ও মধ্য আয়ের শ্রেণীর সুবিধার্থে এই করে ছাড়ের ঊর্ধ্বসীমা বাড়িয়ে বছরে 1,25,000 টাকা করা হয়েছে। ই কমার্সে টিডিএস বা উৎসমূলে করের হার কমছে। সময় মতো টিডিএস না দিলে তা আর অপরাধ হিসেবে গণ্য হবে না। পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা ও অন্ধ্রপ্রদেশকে নিয়ে পূর্বোদয় প্রকল্পের কথা ঘোষণা করেন অর্থমন্ত্রী। The states in the eastern part of the country are rich in endowments and have strong cultural traditions. We will formulate a plan, Purvodaya, for the all-round development of the eastern region of the country, covering Bihar, Jharkhand, West Bengal, Odisha and Andhra Pradesh. This will cover human resource development, infrastructure and generation of economic opportunities to make the region an engine to attain Vikasit Bharat.
কলকাতা অমৃতসর শিল্প করিডর পূর্ব ভারতে শিল্প সহায়ক হয়ে উঠবে বলে তিনি আশা প্রকাশ করেন। অন্ধ্রপ্রদেশ ও বিহারের জন্য বাজেটে রয়েছে একগুচ্ছ উন্নয়ন প্রকল্প। বন্যা নিয়ন্ত্রণে বিহার, আসাম, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড ও সিকিমের জন্য অর্থ বরাদ্দের কথাও জানিয়েছেন শ্রীমতী সীতারামন। কর্মক্ষেত্রে মহিলাদের অংশগ্রহণ বাড়াতে দক্ষতা বৃদ্ধির নির্দিষ্ট প্রকল্প সহ একাধিক প্রস্তাব রয়েছে বাজেটে। কৃষিক্ষেত্রে 1,15,000 কোটি টাকা বরাদ্দের কথা জানিয়ে অর্থমন্ত্রী ঘোষণা করেন 1 কোটি কৃষককে 2 বছরের মধ্যে প্রাকৃতিক চাষে নিয়ে আসা হবে। দারিদ্র দূরীকরণ, সৌরশক্তির প্রসারে প্রধানমন্ত্রী সূর্যঘর, পরিবেশ অনুকূল জ্বালানি সহ সব ক্ষেত্রকেই এই বাজেটে গুরুত্ব দেওয়া হয়েছে। 2024-25 অর্থবর্ষে বাজেট বরাদ্দের পরিমাণ 3,10,000 কোটি টাকা। বাজেটে অর্থমন্ত্রী শুল্ক হ্রাসের ঘোষণায় ক্যান্সারের ওষুধ, মোবাইল ফোন, সোনা, রূপো, প্ল্যাটিনাম, চর্মজাত পণ্য, সৌর বিদ্যুতের সরঞ্জাম ও সামুদ্রিক খাদ্যের দাম কমছে। অন্যদিকে অ্যামোনিয়াম নাইট্রেট, নষ্ট করা যায় না এমন প্লাস্টিক ও টেলিকম সামগ্রীর সীমা শুল্ক বৃদ্ধির প্রস্তাবে দাম বাড়বে এইসব জিনিসের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন 2024-25 কেন্দ্রীয় বাজেট সমাজের প্রতিটি স্তরের ক্ষমতায়নের জন্য সহায়ক হবে। গ্রামবাসী, সমাজের দুর্বল শ্রেণী এবং কৃষকদের বিকাশের পথে এগিয়ে নিয়ে যাবে এই বাজেট। देश में गरीबी समाप्त हो, गरीब का सशक्तिकरण हो, इस दिशा में आज के बजट में प्रमुख घोषणाएं की गई है। गरीबों के लिए 3 करोड़ नए घर बनाना तय हुआ है। जनजातीय उन्नत ग्राम अभियान सेचुरेशन अप्रोच के साथ 5 करोड़ आदिवासी परिवारों को मूलभूत सुविधाओं से जोड़ा जाएगा। इसके अलावा ग्राम सड़क योजना 25,000 नए ग्रामीण क्षेत्रों को ऑल वेदर रोड से जोड़ेगी। इसका लाभ देश के सभी राज्यों के दूर दराज गांवों को मिलेगा। অন্যদিকে বিরোধীরা এই বাজেটকে কুর্সি বাঁচাও বাজেট বলে বর্ণনা করেছেন। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেছেন বাজেটে মধ্যবিত্ত, নিম্নবিত্ত ও অনগ্রসর শ্রেণীর জন্য কিছুই নেই। कुर्सी बचाने के लिए जो 1-2 लोगों को खुश करना था वो उन्होंने अपने बजट में ऊपर भी दिखाया, लेकिन क्या जरूरत है वो भी उन्होंने इसको निगलेक्ट किया। उसके बारे में कोई उन्होंने एक लफ्ज भी इसमें नहीं है। তৃণমূল কংগ্রেস প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কেন্দ্রীয় বাজেটকে দিশাহীন, জনবিরোধী ও গরিব বিরোধী আখ্যা দিয়ে দাবি করেছেন এই বাজেটে সাধারণ মানুষের কোনো সুবিধা হবে না। একটি রাজনৈতিক দলের স্বার্থ সিদ্ধির জন্য এই বাজেট করা হয়েছে এবং তা পুরোপুরি রাজনৈতিক পক্ষপাত দুষ্ট। প্রতিবেশী সিকিম, বিহারকে বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পে টাকা দেওয়া হলেও একই রকম সমস্যায় থাকা উত্তরবঙ্গকে বঞ্চিত করা হয়েছে। 100 দিনের কাজ, আবাস যোজনা সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে কেন্দ্রের কাছে রাজ্য সরকারের বিপুল পরিমাণ বকেয়া থাকলেও তা নিয়ে বাজেটে একটি কথাও নেই। সমস্ত ক্ষেত্রেই রাজ্যকে বঞ্চিত করা হয়েছে বলে মুখ্যমন্ত্রীর অভিযোগ। বাংলাকে সম্পূর্ণভাবে বঞ্চিত করা হয়েছে। বাংলা কারোর দয়া চাই না। একটা সরকার শেয়ারের টাকা দিয়ে, শেয়ার স্ক্যাম করে আর আর্থিক প্যাকেজ করে, শুধুমাত্র অর্থ দিয়ে, মিনিস্ট্রি না দিয়ে, স্পিকার পদ না দিয়ে, তুই সরকারকে কেন ইনভলভ হয়? সরকারকে একটা প্রতিষ্ঠা দেবো না যে পার্টিগুলো আছে তারাই ইনভলভ, তারা একটা অ্যাকসেপ্ট করেছে। কেন করেছে? অন্ধ্রপ্রদেশ ইন্ডিয়াকে টাকা দিয়ে যাওয়ার কোনো আপত্তি নেই। আর্টিকেল 41, এভরিবডি হ্যাজ দ্য ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড ডেমোক্রেটিক রাইটস। 100 দিনের কাজের টাকার কোনো ঘুষ নেই, কিন্তু একজনকে দিতে গিয়ে আর একজনকে ডিসক্রিমিনেট করা যায় না। ল ক্যানট বি ডিসক্রিমিনেটেড। এদিকে কেন্দ্রের বাজেটে দেশে দারিদ্র্য দূরীকরণে স্থায়ী ও দীর্ঘমেয়াদী সমাধানের চেষ্টা সফলভাবে করা হয়েছে বলে বিজেপি দাবি করেছে। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে বিশিষ্ট অর্থনীতিবিদ বিধায়ক অশোক লাহিড়ী বলেন এর ফলে দেশের দরিদ্র মানুষ বিশেষভাবে উপকৃত হবেন। দেশে দারিদ্র আছে, সেই দরিদ্র মানুষকে সাহায্য করার প্রয়োজন আছে, কিন্তু তার সাথে সাথে যেটা করতে হবে সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী এবং স্থায়ী দারিদ্র দূর করার প্রচেষ্টা করতে হবে। আমার ধারণা নির্মলা সীতারামন এটা খুব সফলভাবে করেছেন। পিএম আবাস যোজনা আরবান অর্থাৎ শহরী আবাস যোজনায় 2.0-তে 10 লক্ষ কোটি টাকা খরচ করে 1 কোটি গরিব ও মধ্যবিত্ত পরিবারকে লাভবান করা হবে। শিল্প ও বণিক মহল বাজেটকে স্বাগত জানিয়েছে। ভারত চেম্বার অফ কমার্সের সেক্রেটারি অভিক রায় বলেছেন এই বাজেট কর্মসংস্থানমুখী। এবারে কেন্দ্রীয় বাজেট মূলত 3টে জিনিসকে মাথায় রেখে করা হয়েছে। একটা হচ্ছে যে যতখানি সম্ভব নেক্সট লেভেল অফ গ্রোথের কাছে আমরা পৌঁছাতে পারি। 2 নম্বর হচ্ছে যে
পোস্ট কোভিডে যে জায়গাগুলো একটা বড় অংশ সাধারণ মানুষ এবং এগ্রিকালচারের ক্ষেত্রে একটা ডেভেলপমেন্টাল আনএমপ্লয়মেন্টের প্রবলেম ছিল, সেইগুলো সলিউশন করবার জন্য করা হয়েছে। এবং 3 নম্বর যেটা করা হয়েছে, আবার সেই ইনফ্রাস্ট্রাকচারের উপর একটা বিশাল জোর দেওয়া হয়েছে, যার ফলে আমরা একটা সৌম্য সুন্দর বাজেট পাওয়া গেছে, যাতে কিনা ওভারঅল ডেভেলপমেন্ট হয়। অর্থনীতিবিদ অজিতাভ রায়চৌধুরীও বাজেটের প্রশংসা করেছেন। এক কথায় যদি বলি, কেন্দ্রীয় বাজেট উন্নয়নের দিকে দৃষ্টি দিয়েছে, কিন্তু অনেকটাই দাঁড়িয়ে আছে যে কতটা ইমপ্লিমেন্টেশন হবে, কারণ বেসরকারি ক্ষেত্রকে সঙ্গে না নিয়ে এইটা সাকসেসফুল হবে না। বেসরকারি ক্ষেত্র কতটা এগিয়ে আসবে, কতটা সহযোগ দেবে, তার মধ্যে একটা নিয়োগ আছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। সাম্প্রতিক বিধানসভা উপনির্বাচনে জয়ী 4 প্রার্থী সুপ্তি পান্ডে, মধুপর্ণা ঠাকুর, কৃষ্ণ কল্যাণী ও মুকুটমণি অধিকারী আজ বিধায়ক হিসেবে শপথ নিয়েছেন। বিধানসভায় অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তাঁদের শপথ বাক্য পাঠ করান। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও অধিবেশনে উপস্থিত ছিলেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে বিরোধী পক্ষের আইএসএফ বিধায়ক যোগ দিলেও বিজেপির কেউ ছিলেন না। এরপর ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট নিট নিয়ে আলোচনার জন্য সরকার পক্ষের তরফে অধিবেশনে একটি প্রস্তাব উত্থাপন করেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। আগামীকাল এর ওপর 2 ঘন্টা আলোচনা হবে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যপাল সিভি আনন্দ বোসকে তার সাংবিধানিক সীমাবদ্ধতার কথা স্মরণ করিয়ে নিজের এখতিয়ারের মধ্যে থাকার পরামর্শ দিয়েছেন। বিধানসভায় আজ 4 নবনির্বাচিত বিধায়কের শপথ গ্রহণ অনুষ্ঠানের পর তিনি সাম্প্রতিক উপনির্বাচনে জয়ী প্রার্থীদের শপথ গ্রহণ নিয়ে উদ্ভূত জটিলতা প্রসঙ্গে রাজ্যপালের ভূমিকার তীব্র সমালোচনা করেন। মুখ্যমন্ত্রী বলেন, সংবিধান যেমন রাজ্যপালকে কিছু ক্ষমতা দিয়েছে, তেমনি নির্বাচিত সরকারেরও কিছু ক্ষমতা আছে। প্রত্যেকেরই নিজের এখতিয়ারের মধ্যে থাকা উচিত। বিধায়কদের শপথ গ্রহণ নিয়ে এ রাজ্যে সম্প্রতি যা ঘটেছে তা নজিরবিহীন বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। ভগবানগোলা ও বরানগরের বিধায়কদের শপথ গ্রহণকে অসাংবিধানিক আখ্যা দিয়ে রাজ্যপাল তাদের জরিমানার যে হুঁশিয়ারি দিয়েছেন, মুখ্যমন্ত্রী তারও তীব্র সমালোচনা করেন। অন্যদিকে নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ অসাংবিধানিক বলে বিজেপি মনে করে। বিধানসভায় বিজেপি পরিষদীয় দলের মুখ্য সচেতক শঙ্কর ঘোষ বলেছেন, রাজ্যপাল অথবা রাজ্যপালের মনোনীত ব্যক্তি তারা এই শপথ নেওয়াবেন, এটাই হচ্ছে আমাদের নিয়ম সংবিধানে। সেই নিয়মকে উপেক্ষা করা হয়েছে। প্রথম ক্ষেত্রে ডেপুটি স্পিকারকে দায়িত্ব দেওয়া হয়েছিল, পরবর্তীকালে সেই ধরনের কোনো নির্দেশিকা আসেনি বলেই আমরা শুনেছি। ফলে স্বাভাবিকভাবে যে শপথ গ্রহণ অনুষ্ঠানটি হয়েছে, মুখ্যমন্ত্রী এবং স্পিকার সাহেবকে বারবার করে ক্লারিফিকেশন দিতে হচ্ছে এই কারণে তারা এটা উপলব্ধি করেছেন যে সংবিধান মোতাবেক এই শপথ গ্রহণ হয়নি। এবছর দুর্গাপুজো কমিটিগুলিকে অনুদান বাবদ রাজ্য সরকার দেবে 85,000 টাকা। গতবারের চেয়ে 15,000 টাকা বেশি। 43,000 কমিটি এই অনুদান পাবে। এর মধ্যে 40,000 পুজো জেলার। আগামী বছর এই অনুদান 1 লক্ষ টাকা হবে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছেন। কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আজ পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, পুজো কমিটিগুলি প্রতি বছর দমকলের লাইসেন্স সহ যে সমস্ত ছাড় পায়, এবছরও তা অব্যাহত থাকবে। বিদ্যুৎ শুল্ক ছাড়ের পরিমাণ 66% থেকে বাড়িয়ে 75% করার কথাও জানিয়েছেন তিনি। এবছর দুর্গাপুজোর বিসর্জন হবে 12 থেকে 14 অক্টোবর পর্যন্ত। 15 তারিখ রেড রোডে হবে পুজো কার্নিভাল। আজ জাতীয় সম্প্রচার দিবস। 1927 সালের আজকের দিনে ইন্ডিয়ান ব্রডকাস্টিং সার্ভিসের মাধ্যমে ভারতে প্রথম সংগঠিতভাবে সম্প্রচার শুরু হয়। যদিও তার আগে 1923 সালের জুন মাসেই রেডিও ক্লাব অব বম্বে নামে সম্প্রচার শুরু হয়েছিল। এরপর 1936-এ ইন্ডিয়ান ব্রডকাস্টিং সার্ভিস রূপান্তরিত হয় অল ইন্ডিয়া রেডিওয়, যা স্বাধীনতার পর 1956-এ আকাশবাণী নামাঙ্কিত হয়। কলকাতা বেতারের সংবাদ বিভাগের প্রাক্তন যুগ্ম অধিকর্তা ও একনিষ্ঠ শ্রোতা শঙ্কর দাশগুপ্তের মতে দেশ গঠনে রেডিওর ভূমিকা অপরিসীম। কল্যাণী স্টেডিয়ামে আজ কলকাতা প্রিমিয়ার ফুটবল লিগে মোহনবাগান সুপার জায়ান্ট ও ক্যালকাটা পুলিশ ক্লাবের মধ্যে খেলা 1-1 গোলে শেষ হয়েছে। খেলার 40 মিনিটে সুহেল ভাটির দেওয়া গোলে মোহনবাগান এগিয়ে যায়। 55 মিনিটে পুলিশ দলের পক্ষে রবি দাস গোল করে খেলায় সমতা ফেরান। উলুবেড়িয়ায় অন্য ম্যাচে ভবানীপুর ক্লাব 3-0 গোলে পিয়ারলেস স্পোর্টস ক্লাবকে হারিয়ে দিয়েছে। বীরভূমের বোলপুর মহকুমা হাসপাতালে চিকিৎসায় গাফিলতিতে সদ্যজাত এক শিশুর মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে আজ তুমুল উত্তেজনা ছড়ায়। হাসপাতাল সুপারের অফিসের সামনে দফায় দফায় বিক্ষোভ দেখান মৃতের আত্মীয় স্বজন। পরিস্থিতি সামাল দিতে ছুটে আসেন বোলপুর থানার আইসি এবং শান্তিনিকেতন ও পাড়ুই থানার ওসি। সঙ্গে ছিলেন বিশাল পুলিশ বাহিনী। শিশু মৃত্যুর ঘটনায় এক চিকিৎসক, এক স্টাফ নার্স ও 2 শিক্ষানবিশ নার্সকে শোকজ করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। স্থানীয় সংবাদ শেষ হলো।
है।